Dear students of class 9, 10 and SSC, you are most welcome in our online class. Welcome to our today's English second paper. And our topic is today suffixes and prefixes. So let's move to our main class, main topic. Can you see any picture in the screen? ছাত্রছাত্রীরা তোমরা কি কোনো স্ক্রিনে কিছু দেখতে পাচ্ছ? হ্যালো? আচ্ছা হ্যাঁ হ্যাঁ সাফিক্স দেখো ফরগিভনেস ইজ আ গ্রেট ভার্চু এটার মানে কি জানো কেউ ফরগিভনেস ইজ আ গ্রেট ভার্চু ক্ষমা হচ্ছে একটি মহৎ গুণ এখানে এই ফরগিভনেস দেখো ফরগিভনেস এই যে রেড মার্ক করা NESS এর নেসটা হচ্ছে এই ফরগিভ এই মূল শব্দটির সাথে একটি সাফিক্স বা প্রত্যয় যুক্ত হয়ে এটার অর্থটা বদলে দিয়েছে বা অর্থটা প্রয়োজনীয় মতো করেছে আমার এই সেন্টেন্স অনুসারে ফরগিভ হবে না ফরগিভ মানে তো ক্ষমা করা কিন্তু ফরগিভনেস মানে হচ্ছে ক্ষমা আমার এই সেন্টেন্সের ডিমান্ড অনুসারে আমার দরকার হচ্ছে ফরগিভনেস ঠিক আছে ক্ষমা করা হবে না কি হবে ক্ষমা ফরগিভনেস লিখতে হবে এই সেন্টেন্সটি শুদ্ধ করার জন্য আমি যদি ফরগিভ লিখি তাহলে কি হবে ভুল হবে আর যদি ফরগিভনেস লিখি তাহলে সেন্টেন্সটা কি হবে কারেক্ট হবে হ্যাঁ সঠিক হবে আমাদের পরীক্ষার হলে এরকম আসবে আমি দেখাচ্ছি কিভাবে আসবে তো ফরগিভনেস এই ফরগিভের সাথে NESS সাফিক্স বা প্রত্যয় যুক্ত হয়ে এই সেন্টেন্সটি আমি একটি শুদ্ধ বাক্যে পরিণত করছি it will be a correct answer a correct sentence when I use NESS with the main word forgive আর এটা হচ্ছে সাফিক্স শব্দের শেষে যেটা যুক্ত হয় এবং একটা শব্দাংশ যুক্ত হয় যেমন MENT NESS ITY ER OR ইত্যাদি সেগুলো হচ্ছে সাফিক্স বা প্রত্যয় যেগুলো শব্দের শেষে যুক্ত হয় আমি দুষ্টুমি করে অনেক সময় উচ্চারণ মনে রাখার জন্য বলতাম ছাত্রবেলায় সেটা হচ্ছে সাফিক্স হচ্ছে শেষে বসে সাফিক্স কোথায় বসে শব্দের শেষে বসে তা আমি একটু দুষ্টুমি করে বলতাম সাফিক্স শেষে বসে তো ফরগিভ এর সাথে শেষে NESS যুক্ত হয়েছে এটি আসলে সাফিক্স বা প্রত্যয় সেন্টেন্সটি শুদ্ধ করার জন্য এই নেসটি অত্যন্ত জরুরি ফরগিভনেস ইজ আ গ্রেট ভার্চু এবার দেখো একটা প্রিফিক্সের উদাহরণ দেখো শি ইজ আনহ্যাপি হ্যাপি যদি আমি বলি শি ইজ হ্যাপি ঠিক আছে কিন্তু আমার সেন্টেন্সটা ডিমান্ড মনে হচ্ছে যে না এটা হ্যাপি হবে না এটা কি হবে আনহ্যাপি হবে অসুখী হবে তাহলে আমাকে আন প্রিফিক্সটা বসাতে হবে একটি শব্দাংশ আন ইভেন আন যেটা শব্দ কি করে বিপরীত অর্থ নিয়ে আসে আমি যদি একটা প্যাসেজ পড়ে বুঝতে পারি যে আমার এখানে সেন্টেন্সটা যদি এমন লিখি শি ইজ হ্যাপি তাহলে হবে না হ্যাঁ যদি শি ইজ আনহ্যাপি লিখি তাহলে সেন্টেন্সটা শুদ্ধ হচ্ছে কেন কারণ একটা লাইনের অর্থ কেমন হবে এটা আগের লাইন অথবা পরের লাইন পড়লে আমরা বুঝতে পারি তাই না যদি আমরা এমনটি বলি মেয়েটি পরীক্ষায় খারাপ করেছে মেয়েটি পরীক্ষায় ফেল করেছে তাই সে এখন সুখী কথাটা কি ঠিক হবে না স্যার ঠিক হবে তাহলে স্যাররা আমাকে এমন লাইন দিবে the girl failed in the exam and now she is ব্র্যাকেটে দিয়ে রাখবে স্যাররা হ্যাপি কিন্তু আমাকে স্যাররা শুদ্ধ করে লিখতে বলছে তাই না আমি যদি হ্যাপিটাকে হ্যাপি রেখে দেই তাহলে উত্তরটা মানে আমার সেন্টেন্সের অর্থটা মোটেও হবে না প্রাসঙ্গিক তাহলে আমাকে বুদ্ধি করে বুঝতে হবে এখানে আসলে মেয়েটি পরীক্ষায় ফেল করেছে তাহলে মেয়েটি কোনোভাবেই সুখী হতে পারে না তাহলে আমি অবশ্যই বুঝবো মেয়েটি অবশ্যই অসুখী তাহলে কি লিখতে হবে the girl failed in the exam and now she is unhappy তাহলে এই যে বুদ্ধিটুকু আমাকে কোত্থেকে নিতে হবে প্রিভিয়াস সেন্টেন্স এবং পরের সেন্টেন্স আগের সেন্টেন্স এবং পরের সেন্টেন্স এবং চলতি সেন্টেন্সের অর্থ আমাকে ম্যাচ করে নিতে হবে সিচুয়েশন বুঝে আমাকে কি করতে হবে আমাকে শব্দটা পরিবর্ধন করতে হবে ঠিক আছে পরীক্ষায় আমাদের কি ধরনের করে আসে আমি তার একটা লাইনে একটু সামান্য এক্সাম্পল দিচ্ছি যেমন ধরো ফার্স্ট লাইনটা একজন পড়ো তো Money cannot buy happy. হ্যাঁ money cannot buy happy হ্যাঁ এখন স্যাররা আমাকে এটা দিল আমি এখানে হ্যাপি কথাটা কি হবে আমি কি বলতে পারি টাকা কিনতে পারে না হ্যাপি মানে তো সুখ হ্যাপি মানে কি
হ্যাপি মানে সুখী, সরি, হ্যাপি মানে আনন্দ। সুখী। হ্যাঁ, হ্যাপি মানে সুখী। তো আমরা কি এটা বলতে পারি যে মানি ক্যান নট বাই হ্যাপি, মানি সুখী কিনতে পারে না? আমরা কি কথা বলতে পারি, না কি বলতে পারি সুখ কিনতে পারে না? হ্যাঁ, তাই হ্যাপিনেস মানে কি সুখ, আর হ্যাপি মানে সুখী। তাহলে আমাকে একটু বুদ্ধি করে বুঝতে হবে এখানে কি শব্দটা সুখ বললে ভালো হবে না সুখী বললে ভালো হবে। স্যাররা তো আমাকে দিয়েছে সুখী, স্যাররা আমাকে পরীক্ষা করার চেষ্টা করছে আমি আসলে এখানে কোন শব্দটি এই শব্দটি সঠিকভাবে বসাতে পারি কিনা। মানি ক্যান নট বাই, এখানে হ্যাপি স্যাররা দিয়েছে, একটা ক্লু দিয়েছে মাত্র, আমাকে কি দিয়েছে, একটা সংকেত দিয়েছে। এখন আমি আমার ইচ্ছা মতো আনহ্যাপি, হ্যাপিনেস, হ্যাপিলি, আনহ্যাপিনেস, আনহ্যাপিলি এই কথাগুলো বসাতে পারি, কিন্তু আমি কোন শব্দটা বসাবো সেটা আমার বুঝতে হবে অর্থ বুঝে, কেমন? তা আমি যখন বুঝবো যে মানি ক্যান নট বাই হ্যাপিনেস, মানে টাকা কখনো সুখ কিনতে পারে না, তাহলে আমাকে অবশ্যই কি আনতে হবে, সুখ কথাটার ইংলিশ আনতে হবে না? সুখের ইংলিশ কি হবে? হ্যাপিনেস। সুখের ইংলিশ হচ্ছে হ্যাপিনেস। আর তাহলে এই হ্যাপিটাকে চেঞ্জ করে আমাকে কি লিখতে হবে, মানি ক্যান নট বাই হ্যাপিনেস, মানি ক্যান নট বাই হ্যাপিনেস লিখতে হবে। তাহলে স্যাররা আমাকে ক্লু দিচ্ছে, কিন্তু এটাই বসিয়ে দিলে উত্তর হবে, এটার কোনো এটা নাও হতে পারে, এটা সম্ভাবনা নাই। এবং তুমি অর্থ বুঝে নিলে দেখবে যে না এটা হবে না, এটাকে একটু পরিবর্তন করতে হবে, হ্যাপিনেস করতে হবে। এটা এই হ্যাপির সাথে একটা সাফিক্স যুক্ত করে নেস, NESS নেস যুক্ত করে এটাকে পরিবর্তন করতে হবে, তাহলে এটি শুদ্ধ হবে। দ্বিতীয় সেন্টেন্সটা আরেকজন পড়ো। বাংলাদেশ became independent in 1971. হ্যাঁ, তাহলে কি দাঁড়ালো, বাংলাদেশ became dependent in 1971। এখন যারা অর্থ বোঝে তারা নিশ্চয়ই বুঝতে পেরেছে এটার অর্থটা কি, কে বলতে পারবে এটার অর্থটা? এমনিতে যেটা আছে এটার অর্থ সঠিক করে না বলে যেটা আছে সেটাই বলো। বাংলাদেশ 1971 সালে হ্যাঁ 1971 সালে বাংলাদেশ কি হয়েছিল? পরাধীন ছিল। পরাধীন হয়েছিল। পরাধীন হয়েছিল। হ্যাঁ, তাহলে স্যাররা আমাকে দিয়ে দিচ্ছে যেটা অর্থ মোটেও সঠিক হবে না, স্যাররা আমাকে দিয়ে দিচ্ছে একটু ভুল উত্তর, আমাকে কি করতে হবে, আমার বুদ্ধি খাটিয়ে আমার জ্ঞান খাটিয়ে এটাকে শুদ্ধ করতে হবে। তা আমি তো জানি বাংলাদেশ 1971 সালে স্বাধীন হয়েছে, পরাধীন হয় নাই। কি হয়েছে? স্বাধীন হয়েছে। তো তাহলে আমাকে অবশ্যই ডিপেন্ডেন্ট কথাটাকে অবশ্যই চেঞ্জ করতে হবে, তাই না? কি করতে হবে, কি করলে সঠিক হবে? স্যার ইন্ডিপেন্ডেন্ট। আমি যদি বসাই যে ডিপেন্ডেন্টের এটার ইয়েটা হবে, সঠিকটা হবে ইন্ডিপেন্ডেন্ট। আমরা জানি বাংলাদেশের সময় স্বাধীন হয়েছিল, স্বাধীন ইংলিশ হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। আমি এখানে এটা শুদ্ধ করে কি লিখবো, বাংলাদেশ বিকেম ইন্ডিপেন্ডেন্ট। আমরা ডিপেন্ডেন্টের আগে কি করব, ইন কথাটা জুড়ে দিব, আর শব্দের শুরুতে যদি জুড়ে দিই সেটাকে বলে প্রিফিক্স। প্রিফিক্স মানে কি, পূর্বে বসে, আর সাফিক্স মানে শেষে বসে, মানে শেষে বসে। আচ্ছা, তাহলে আবার দেখো আরেকটা 3 নম্বর সেন্টেন্সটা একজন পড়ো। Happy life in the contentment. তাহলে হ্যাঁ, কন্টেন্টমেন্ট মানে সন্তুষ্টি, হ্যাপি। এখানে স্যাররা দিয়েছে কি, হ্যাপি লাইজ মানে সুখ, হ্যাঁ সুখী নিহিত থাকে আত্মতুষ্টির মধ্যে, সন্তুষ্টির মধ্যে। সুখ আসলে কোটি কোটি টাকা পয়সা থাকলে, গাড়ি থাকলেই সুখী হয় না, মনের মধ্যে আত্মতুষ্টি বা সন্তুষ্টি থাকলে এই কুড়ে ঘরে থেকেও সুখী হওয়া যায়। সেজন্য এই মহামনীষীরা বলেছে সুখ আসলে আত্মতুষ্টির মধ্যেই থাকে, এটা টাকা পয়সা বাড়ি গাড়ির মধ্যে থাকে না। তো এই লাইনটা শুদ্ধ হবে কি, হ্যাপি, এটা আমাকে এটাকে করতে হবে হ্যাপিনেস মানে সুখ। তাহলে এখানে হবে সুখ সন্তুষ্টির মধ্যে নিহিত থাকে, লাইজ মানে ঘুমিয়ে থাকা বা নিহিত থাকা বা লুকায়িত থাকা, ঠিক আছে? তাহলে আনসারটা হবে কি, হ্যাপিনেস লাইজ ইন দ্য কন্টেন্টমেন্ট। সুখ আত্মতুষ্টির মধ্যেই
নিহিত থাকে বা লুকায়িত থাকে। লোকায়িত থাকে। হ্যাঁ, এই লাইজ মানে ঘুমিয়ে থাকা বা লুকায়িত থাকা বা ঘুমন্ত থাকা। আচ্ছা, এবার 4 নাম্বারটা একজনে পড়ো। An honest An man honest man never does justice to others. হ্যাঁ, an honest man একজন সৎ লোক নেভার মানে কখনোই করে না, কি করে না, নেভার ডাজ কখনোই করে না জাস্টিস টু আদার্স। জাস্টিস মানে ন্যায়, জাস্টিস মানে ন্যায়। তাহলে টু আদার্স মানে অন্যদের প্রতি। তাহলে অর্থটা কি দাঁড়ালো? একজন সৎ লোক কখনোই অন্যদের প্রতি ন্যায় করে না বা ন্যায্য কিছু করে না, ন্যায় বিচার করে না। এটা কি সঠিক হইল? না স্যার। কথাটা সঠিক না। আমাকে জ্ঞান বুদ্ধি দিয়ে সাফিক্স অথবা প্রেফিক্স বসিয়ে এটাকে একটি শুদ্ধ প্রাসঙ্গিক এবং বিশ্বাসযোগ্য একটা শব্দ সেন্টেন্স বানাতে হবে, মানে প্রাসঙ্গিক, অর্থাৎ যেটা সত্যিকার কথা। একজন সৎ লোক কখনোই অন্যদের প্রতি অন্যায় করতে পারে না। আমরা যদি বলি ন্যায় করতে পারে না, তাহলে এটা কেমন হবে? সৎ লোক হলে ন্যায় করবে না কেন, তাই না? সৎ লোক হলে অন্যায় করবে না বললে কি হবে? সঠিক হবে, তাই না? তাহলে আমাকে এই জাস্টিস কথাটাকে কি লিখতে হবে? ইনজাস্টিস। হ্যাঁ, এই জাস্টিসটাকে আমরা কি করব? ইনজাস্টিস করলে শুদ্ধ সেন্টেন্স। ঠিক আছে, তাহলে আমার সঠিক আনসারটা হবে an honest man একজন সৎ লোক নেভার ডাজ ইনজাস্টিস কখনোই অন্যায় করেন না টু আদার্স অন্যদের প্রতি। তাহলে বাক্যটা শুদ্ধ হয়, তাই না? হ্যাঁ, তাহলে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম যে স্যাররা আমাকে পরীক্ষার হলে এরকম একটা শব্দ ক্লু দিবে এবং এটাকে আমি সাফিক্স বসিয়ে অথবা প্রিফিক্স বসিয়ে এই শব্দটাকে শুদ্ধ করে লিখব এবং সেটি সেন্টেন্সের সাথে মিলে যাবে, অর্থের সাথে সঙ্গতিপূর্ণ হবে। ঠিক আছে? অসঙ্গতিপূর্ণ হলে হবে না। কেন? অসঙ্গতিপূর্ণ হলে তো আমার সেন্টেন্সটা করারই দরকার নেই। এই জন্য তো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, পরীক্ষায় এইরকম করে থাকবে, ক্লু দেওয়া থাকবে, সেই ক্লুটা তুমি পরিবর্তন করে শুদ্ধভাবে পরিবর্তন করে পরীক্ষার খাতায় শুধু উত্তর লিখলেই চলবে নাম্বার দিয়ে। কেমন? আচ্ছা, আমরা এবার একটু কিছু এক্সাম্পল পড়ব। আমাদের আজকের টপিক আসলে ছিল সাফিক্স এন্ড প্রিফিক্স। তাতে যাচ্ছি যে আমরা প্রথমে দেখছি যে কোন একটি শব্দের সাথে বা কোন একটি শব্দের শুরুতে কোন শব্দাংশ যুক্ত করে যদি সেটির অর্থ পরিবর্তন করতে পারি, সেটি মানে আরেকটি শব্দের কি হয়, আরেকটি শব্দের রূপান্তর হয় এবং সে তার অর্থটাও কি হয়, সাধারণত বিপরীত হয়। সাধারণত বিপরীত হয়। ইন, হ্যাঁ। আর এখন আমরা কোন একটি শব্দের শুরুতে ইন যুক্ত করে কেমন হয়, কি কি সেটা আমরা দেখব। স্যার বুঝতেছি না। বোঝা যাচ্ছে না? স্যার নাজমুন না, বুঝতে পারছো? এখন বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার বোঝাচ্ছে। ভেরি গুড। আচ্ছা, একজন একটু পড়ো তো, জাস্টিস, ইনজাস্টিস, ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট পড়ে শোনাও। জাস্টিস, ইনজাস্টিস, ডিপেন্ডেন্ট। জাস্টিস ওটা পড়তে হবে, জাস্টিস, ঠিক আছে? জাস্টিস, ইনজাস্টিস, হ্যাঁ, ডিপেন্ডেন্ট, independent, dependence, independence, indifferent, indifferent, educate, inadequate. ভেরি গুড। আচ্ছা, জাস্টিস মানে ন্যায়, ঠিক আছে? হ্যাঁ, ন্যায্য বা ন্যায়। আর ইনজাস্টিস মানে অন্যায়। ইনজাস্টিস মানে অন্যায়। তাহলে ন্যায়, অন্যায়। ডিপেন্ডেন্ট মানে কি? পরাধীন। পরাধীন, নির্ভরশীল। আর ইন্ডিপেন্ডেন্ট মানে স্বাধীন, স্বাধীন বা মুক্ত। হ্যাঁ, ডিপেন্ডেন্স মানে কি? পরাধীনতা, পরাধীনতা। আর ইন্ডিপেন্ডেন্স মানে স্বাধীনতা, স্বাধীনতা। ভেরি গুড। ডিফারেন্ট মানে বিভিন্ন, ডিফারেন্ট মানে বিভিন্ন। আর ইনডিফারেন্ট মানে অভিন্ন। হ্যাঁ, এটা একটু অন্যরকম।
ইনডিফারেন্ট মানে হচ্ছে সে অভিনব। উদাস। একদিকে ঠিক আছে, মানে উদাস হয়ে থাকা। আচ্ছা, অ্যাডিকুয়েট মানে কি? অ্যাডিকুয়েট পর্যাপ্ত, সাফিসিয়েন্ট। পর্যাপ্ত। হ্যাঁ, অ্যাডিকুয়েট। আর ইনঅ্যাডিকুয়েট মানে অপর্যাপ্ত। হ্যাঁ, ইনঅ্যাডিকুয়েট। তাহলে আমরা একটু শিখি আবার প্রথম থেকে। জাস্টিস কি হবে? Injustice. ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট। Independent. ডিপেন্ডেন্স, Independence. ডিফারেন্ট, Indifferent. অ্যাডিকুয়েট। Inadequate. ভেরি গুড। আর যদি পরীক্ষার হলে এরকম থাকে ইনজাস্টিস, তাহলে আমরা প্রয়োজন পড়লে কি করতে পারবো? শুধু জাস্টিস, তাই না? Justice. Yes, sir. সাধারণত এমনটা থাকবে, স্যাররা কি করবে, আমাকে এরকম করে মানে বাম দিকের মতো করে দিবে, আর আমাকে সাফিক্স বা প্রেফিক্স বসিয়ে সেটা ডান দিকের মতো করে করতে হবে। ঠিক আছে? আচ্ছা, Yes, sir. এবার আমরা দেখব কিভাবে ইউ এন আন, ইউ এন আন যুক্ত করে কিভাবে শব্দকে পরিবর্তন করা যায়। ঠিক আছে? শামিমা আক্তার, তোমার একটু অডিও রাখো। আচ্ছা, একজন এবার একটু পড়ো সেফ আনসেফটা। Safe, unsafe. Content, কন্টামিনেটেড, কন্টামিনেটেড, uncontaminated. ভেরি গুড। বাউন্ডেড, Bounded, unbounded. Unbounded. Settled, Settled. Unsettled. unsettled. তারপরে comfortable, Comfortable. uncomfortable. Uncomfortable. Employment. Employment. আনএমপ্লয়মেন্ট, ভেরি গুড। Unemployment. সেফ মানে কি? নিরাপদ। 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 আনসেফ মানে অনিরাপদ। অনিরাপদ। কন্টামিনেটেড, কন্টামিনেটেড অর্থ কেউ পারে না? দূষিত। কন্টামিনেটেড মানে পলিউটেড বা দূষিত। আনকন্টামিনেটেড। নাজমুন নাহারের নেটে প্রবলেম করছে? ও তুমি আচ্ছা, দেখো আমার অন্যান্য ছাত্রীরা আমাকে শুনতে পাচ্ছ? Yes, জি sir. স্যার। আচ্ছা, তাহলে নাজমুন নাহারের একটু মনে হয় ওর নেটে একটু প্রবলেম হচ্ছে। আচ্ছা, আমি পরে আবার ক্লাস দিব, তো ওখান থেকে দেখে নিও। আচ্ছা, সেটেল, আনসেটেল, কমফোর্টেবল। আচ্ছা, মেয়েরা আরেকবার একটু পড়ো সেফ আনসেফ। Safe, unsafe. Safe. Unsafe. তারপর contaminated, Contaminated, uncontaminated. Bounded, Bounded. unbounded. Unbounded. Settled. Settled, Unsettled. unsettled. Comfortable, uncomfortable. very good. Comfortable. Employment. Employment. Unemployment. Unemployment. তাহলে অর্থগুলো আমরা যদি জানি আমাদের জন্য ভালো হবে। ধরো স্যাররা আমাকে কি করলো, দিল, স্যাররা আমাকে একটা সেন্টেন্স এভাবে দিল যে ক্লিন ওয়াটার ইজ সেফ ফর, ক্লিন ওয়াটার ইজ আনসেফ ফর আস। অথবা ধরো এমন যে ডার্টি ওয়াটার ইজ সেফ ফর আস। কি থাকলো? ডার্টি ওয়াটার ইজ সেফ ফর আস। Safe for us. তখন আমরা এটাকে শুদ্ধ করলে কি লিখতে হবে? ডার্টি ওয়াটার ইজ সেফ ফর আস। এটা আমি শুদ্ধ করলে কি লিখতে হবে? আনসেফ লিখবো। ডার্টি ওয়াটার ইজ আনসেফ ফর আস। স্যাররা যদি বলে যে ডার্টি ওয়াটার ইজ সেফ ফর আস, এভাবে যদি দিয়ে দেয় কারেকশন করার জন্য, তাহলে সেটার অর্থ কি দাঁড়াচ্ছে? ডার্টি ওয়াটার আমাদের জন্য নিরাপদ, কিন্তু আমাদেরকে শুদ্ধ করতে হবে কি দিয়ে? ডার্টি ওয়াটার আমাদের জন্য অনিরাপদ। তাহলে আমরা কি করব? ও সেফটাকে কি করব? লিখবো আনসেফ। ডার্টি ওয়াটার ইজ আনসেফ ফর আস। তাহলেই শুদ্ধ করা যাবে। তাহলে তুমি যদি জানো সেফকে আনসেফ করা যায়, তাহলে তোমার জন্য এটা পরীক্ষার হলে সহজ হয়ে যাবে না? হ্যাঁ, অবশ্যই সহজ হবে। তো তাহলে এই জিনিসগুলো আবার ভালো করে দেখে নাও। যেমন উই মাস্ট ড্রিঙ্ক কন্টামিনেটেড ওয়াটার, এটাকে শুদ্ধ করলে কি হবে? উই মাস্ট ড্রিঙ্ক কন্টামিনেটেড ওয়াটার। আমরা এটা শুদ্ধ কিভাবে করব? হ্যাঁ, উই মাস্ট ড্রিঙ্ক আনকন্টামিনেটেড ওয়াটার। আমাদের যদি আমরা এভাবে রেখে দিই, পানি খেতে হবে। আর যদি আমি ওটা চেঞ্জ না করি, তাহলে কি দাঁড়াবে? আমাদের দূষিত পানি খাওয়া উচিত,
আমরা অবশ্যই দূষিত পানি খাবো, এটা কি ঠিক হবে? No, sir. মোটেও ঠিক হবে না। সেই না, জন্য স্যার। আমাদের শুদ্ধ করতে হবে কি দিয়ে, যে we must drink uncontaminated water। Uncontaminated. হ্যাঁ, তখন আমাকে এই আন প্রিফিক্সটা আমাকে সাহায্য করবে, ঠিক আছে, শুদ্ধ করার জন্য। আচ্ছা, তারপর ধরো একটা সেন্টেন্স স্যার এমন দিল, নাও our bus driver is driving it very আচ্ছা, I feel comfortable, হ্যাঁ, I feel comfortable after getting poor marks in mathematics। আমি গণিতে কম নাম্বার পেয়ে খুব কমফোর্টেবল ফিল করছি। হ্যাঁ, গণিতে কম নাম্বার পেয়ে আমি খুব কমফোর্টেবল ফিল করছি, এটা কি ঠিক হবে? No, No, sir. sir. তাহলে আমি কি করব, আমি লিখবো I feel uncomfortable after getting poor marks in mathematics। আমি গণিতে কম নাম্বার পেয়ে কমফোর্টেবল ফিল করছি, এটা বললে খুবই হাস্যকর হবে, তাই না? তা আমি সেটাকে শুদ্ধ করব কিভাবে, আনকমফোর্টেবল করে একটা প্রিফিক্স। হ্যাঁ, I feel uncomfortable, I feel uncomfortable। তারপর ধরো এমন একটা সেন্টেন্স সারা দিল যে বাংলা এমপ্লয়মেন্ট প্রবলেম ইজ এ গ্রেট প্রবলেম ইন আওয়ার কান্ট্রি। মানে চাকুরি সমস্যা, এমপ্লয়মেন্ট প্রবলেম মানে কি আমাদের Unemployment. সেটাই, আমার তো এমপ্লয়মেন্ট দিলে তো হবে কি যে সবাই চাকরি পাচ্ছে, বাহ কোনো সমস্যা নাই, কিন্তু আনএমপ্লয়মেন্ট দিলে হবে কি বেকার, তখন এটা সঠিক হবে। আমাদের দেশের প্রেক্ষাপট অনুসারে কথাটা যৌক্তিকভাবে যেটা হবে সেটা হবে কি, আনএমপ্লয়মেন্ট প্রবলেম ইজ এ গ্রেট প্রবলেম ইন আওয়ার কান্ট্রি। তখন এই জন্য আমাকে বুদ্ধি করে শব্দের অর্থটা আগে জেনে নিতে হবে, কোনটা বসালে কি আমার সেন্টেন্সটা পারফেক্ট হবে, তাহলে আনএমপ্লয়মেন্ট করলে ওই সেন্টেন্সটা শুদ্ধ হবে। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো আমাদের শেখা জরুরি না? অবশ্যই জরুরি, হ্যাঁ, আমরা এগুলো শিখে নিব। আচ্ছা, একজন এটা একটু পড়ো, অ্যাভেলেবল আনঅ্যাভেলেবল ওয়াইজ আনওয়াইজ পড়ো। Available, unavailable, wise, Our happiness, unhappiness, Now. unknown. হ্যাঁ, এটা হচ্ছে known unknown। হ্যাঁ, যেমন yesterday a guest came to our house। এটা কি রানিং আউট অফ টাইম? স্যার টাইম তো শেষ হয়ে যাবে মেবি। হ্যাঁ, আমি এখন ইয়ে করে নিলাম, চেঞ্জ করে নিছি। শেষ হবে মনে হচ্ছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তো আমরা কি বলছিলাম তো ভুলে গেলাম। আচ্ছা, অ্যাভেলেবল আনঅ্যাভেলেবল ওয়াইজ আনওয়াইজ মিক্সড আনমিক্সড অ্যাওয়্যার আনঅ্যাওয়্যার হ্যাপিনেস আনহ্যাপিনেস নোন আননোন। তাহলে আমরা যে অর্থগুলো জানি তাহলে আমাদের একটু সুবিধা হবে না? অ্যাভেলেবল মানে যেটা সহজেই পাওয়া যায়, কিন্তু আনঅ্যাভেলেবল মানে কি হবে, দুষ্প্রাপ্য, তাই না? স্যার 2 months আমরা যদি বলি যে নাও এ ডেজ আজকাল অনিয়ন ইজ অ্যাভেলেবল ইন আওয়ার মার্কেট, আজকাল আমাদের মার্কেটে পেঁয়াজ খুব সহজলভ্য, কথাটা কি ঠিক হবে? তখন আমার কি করতে হবে, আনঅ্যাভেলেবল। হ্যাঁ, আমরা তাহলে কি করব, nowadays onion is unavailable in our local market। আমাদের স্থানীয় বাজারগুলোতে এখন পেঁয়াজ অ্যাভেলেবল না, আনঅ্যাভেলেবল, অ্যাভেল করার মতো নয় মানে আনঅ্যাভেলেবল। ঠিক আছে, আচ্ছা, making noise in the classroom is a wise act। মানে ক্লাসরুমে গোলমাল করা এটা একটা খুবই বুদ্ধিমানের কাজ। এটা কি সেন্টেন্সটা স্যাররা আমাকে দিয়ে দিল, আমি কিভাবে কারেক্ট করব? মেকিং নয়েজ ইন দা ক্লাস is a wise act নাকি is an unwise act? আনওয়াইজ অ্যাক্ট, তাই না? হ্যাঁ, স্যাররা যখন ক্লাসে পড়ায় তখন আমরা যদি নয়েজ করি, গোলমাল করি, টেবিলে ধূপধাপ শব্দ করি, সেটা আমাদের বুদ্ধিমানের কাজ হবে না। তাহলে সঠিক সেন্টেন্সটা হবে আনওয়াইজ অ্যাক্ট, আনওয়াইজ অ্যাক্টিভিটিস। আচ্ছা, তারপর ধরো
অ্যাওয়ার মানে কি? সচেতন হওয়া। আনঅ্যাওয়ার মানে সচেতন। অসচেতনতা। অসচেতন হওয়া। We should not be unaware when we are অ্যাওয়ার। we should be aware whenever we are in the road, when we are walking on the road, যখন আমরা রাস্তায় হাঁটাচলা করি we should be aware। আর আমরা যদি বলি we should not be aware while walking on the road, আমাদের রাস্তা হাঁটাচলা করার সময় সচেতন হওয়া উচিত নয়, কথাটা কি ঠিক হবে? নো স্যার। ঠিক হবে না। তখন আমার কি লিখতে হবে? we should not be unaware, আমাদের অসচেতন হওয়া উচিত নয় while walking on the busy road, যখন ব্যস্ত রাস্তায় আমরা হাঁটাচলা করছি তখন আমাদের কি হওয়া উচিত নয়? unaware বা অসচেতন হওয়া উচিত নয়। আচ্ছা, তারপর যেমন আমাকে দিল যে মিস্টার কার্ল লুইস ইজ এ নন পারসন টু মি। মিস্টার কার্ল লুইস আমার কাছে আসলে একজন অচেনা লোক। কার্ল লুইস কে আমি চিনি না। তাহলে তখন যদি সেন্টেন্সটা এমন হয় মিস্টার লুইস কার্ল লুইস ইজ এ নন পারসন টু মি, তখন আমি এটাকে আমার শুদ্ধ করতে গেলে কি করব? মিস্টার কার্ল লুইস ইজ অ্যান আননোন পারসন টু মি। এটা অবশ্য আগের সেন্টেন্স এবং পরের সেন্টেন্সই তোমাকে বলে দিবে ওখানে মানে বক্তা আসলে কি বোঝাচ্ছে, ওই ব্যক্তিটি কি তার পরিচিত নাকি অপরিচিত। অথবা the man I cannot tell the man my phone number because he is known to me, আমি লোকটাকে আমার ফোন নাম্বার বলতে পারি না কারণ লোকটি আমার পরিচিত, কথাটা কি সঠিক? না স্যার। তাহলে আমি তখন বুঝতে পারছি যে একটা অপরিচিত লোককে আমার মোবাইল নাম্বার আমি দিব না বিকজ হি ইজ আননোন টু মি, কারণ তিনি যেহেতু আমার অপরিচিত তাহলে আমি ওই সেন্টেন্সটার অর্থ ধরে বুঝতে পারছি উই শুড নট গিভ অর সাপ্লাই আওয়ার মোবাইল নাম্বার টু এ নন পারসন, কথাটা সঠিক হবে না, কি হবে? টু অ্যান আননোন পারসন। তাহলে সারা যদি নন পারসন দিয়ে থাকে আমি সেটা কি করব সঠিক করে? আননোন পারসন করব। যা আমাদের উচিত নয় কখনোই আমাদের মোবাইল নাম্বার দেওয়া যখন একজন লোক আমাদের কাছে সম্পূর্ণ অপরিচিত, আননোন। তখন আমাকে শব্দের অর্থ বুঝে ননটাকে কিভাবে করব? আননোন করে দিব, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা একটা নতুন নিচ্ছি FUL যুক্ত করে। FUL যুক্ত করে কিভাবে একটা শব্দকে আরেকটা শুদ্ধ আরেকটা শব্দে নিতে পারি সেটা একজন পড়ে শোনাও। সরি, useful, বলো। useful, success, successful, harm, harmful, power, powerful, truth, truthful, duty, dutiful, ভেরি গুড। থট, থটফুল। থট, থটফুল। এটা আরেকবার পড়ি আমরা। ইউজ, ইউজফুল। পড়ো। Success, useful, success, successful, harm, harmful, power, powerful, powerful, truth, truthful, duty, dutiful, dutiful, truthful. তাহলে আমরা কি এটা জানি? ইউজ মানে কি? ব্যবহার করা। আর ইউজফুল মানে কি? ব্যবহৃত। না, ইউজফুল মানে দরকারি বা উপকারী। ইউজ মানে ব্যবহার করা আর ইউজফুল মানে দরকারি। সাকসেস মানে সফলতা, আর সাকসেসফুল মানে সফলতা। হার্ম মানে ক্ষতি করা আর হার্মফুল মানে ক্ষতিকর। হার্মফুল মানে কি? ক্ষতিকর। যদি স্যাররা আমাকে এরকম বলে পয়জনাস স্নেক ইজ হার্ম ফর আস, আমি তখন সেটাকে শুদ্ধ কিভাবে করব? পয়জনাস, বিষাক্ত সাপ আমাদের জন্য ক্ষতিকর।
বিষয় তাহলে আমাকে ওখানে বসাতে হবে কি ক্ষতিকর, ওখানে হার্ম লিখলে হবে না, হার্ম মানে তো ক্ষতি করা, তাই না? harmful হবে হ্যাঁ, তখন পয়জনাস Harmful. স্নেক ইজ হার্মফুল। হ্যাঁ, পয়জনাস স্নেক ইজ হার্মফুল। আচ্ছা, Harmful. তারপরে power হ্যাঁ, তারপর রবার্ট ব্রুস ওয়াজ এ পাওয়ার রুলার। পাওয়ার রুলার দিল, তো আমি কি পাওয়ার রুলার লিখতে হবে? না স্যার না পাওয়ারফুল স্যার পাওয়ারফুল স্যার পাওয়ারফুল রুলার। লিখতে হবে হ্যাঁ, পাওয়ারফুল রুলার, তিনি একজন ক্ষমতাধর, ক্ষমতাবান আর শাসক ছিলেন। I love everybody loves a truth boy, সঠিক হবে? Everybody হ্যাঁ, loves a truthful হবে। truth boy। হ্যাঁ, everybody loves a truthful boy। ট্রুথ হচ্ছে সত্য, আর ট্রুথফুল মানে সত্যবাদী, ঠিক আছে? Yes. হ্যাঁ, ডিউটি মানে কর্তব্য, ডিউটিফুল মানে কর্তব্য পরায়ণ। মিস্টার রহমান ইজ এ ডিউটি টিচার। মিস্টার রহমান ইজ এ ডিউটি টিচার হবে? স্যার beautiful ডিউটিফুল টিচার। মিস্টার রহমান ইজ এ ডিউটিফুল টিচার, একদম কর্তব্য পরায়ণ Teacher. শিক্ষক। তারপর থট মানে ভাবনা চিন্তা, আর থটফুল মানে ভাবুক। ভাবুক মানে কি, যে ভাবে কোনো কিছু। হ্যাঁ, হাসান ইজ আ থট বয় হবে না, কি হবে? হাসান ইজ আ থটফুল thoughtful boy বয়, মানে একটু ভাবুক টাইপের ছেলে, সে অনেক কিছু ভাবে। মানে সবাই যখন হাসি খুশি করতে হেসে খেলে খেলতেছে এক জায়গায়, ও চুপচাপ বসে ভাবতেছে কোন একটা জিনিস নিয়ে, হয়তো বা সে কবিতা লিখবে বা কোনো একটা বিষয় নিয়ে খুব গভীর ভাবে ভাবছে, এইসব আর কি। হয় না, বন্ধু বান্ধবদের মধ্যে অনেকে খুব ভাবুক টাইপের হয় না, একটু চুপচাপ থাকে, অন্যদের মতো খুব বেশি হাসি খুশি বা দুষ্টুমি করে না, সে খুব ভাবে, ভাবুক। আমরা বলি ও খুব থটফুল, খুব ভাবে। আচ্ছা, তাহলে আমরা পড়লাম ফুল নিয়ে, এবার একটু TI1 শন যুক্ত গুলো একটু পড়বো। শন যুক্ত গুলো একজন পড়ো। realize realization realization, তারপরে irrigate, irrigation, cultivate, cultivation, cultivation preparation, imagine, prepare preparation imagine, imagination satisfy, satisfaction, reported, repulsion. Realize, realization, irrigate, irrigation, cultivate, cultivation, prepare, preparation, imagine, Preparation. imagination, satisfy, satisfaction, reputed, reputation. তাহলে আমাকে রিয়েলাইজ মানে উপলব্ধি করা, আর রিয়েলাইজেশন মানে উপলব্ধি, ঠিক আছে? ইরিগেট, ইরিগেশন, সিক্ত এই করা যে নাম। হ্যাঁ সিক্ত করা হ্যাঁ, sir, irrigate অর্থ কি? ইরিগেট মানে সেচ সিক্ত দেওয়া, করা সিক্ত করা, সেচ দেওয়া, সিক্ত করা। পানি দেওয়া। আমরা জমিতে পানি দেই না, কৃষক ভাইয়েরা জমিতে পানি দেয় না, ওটাকে বলা হয় ইরিগেট, ঠিক আছে? হ্যাঁ স্যার জি স্যার। তেমনি কাল্টিভেট, কাল্টিভেশন। কাল্টিভেশন ইজ মেইন জব অফ আওয়ার ভিলেজ ফার্মার। আমাদের গ্রাম্য কৃষকদের মেইন কাজ হচ্ছে কি? চাষ, চাষ করা, কাল্টিভেশন, ঠিক আছে? আর কাল্টিভেট হচ্ছে ভার্ব, এটা তো নাম হতে পারে না, এগুলো হচ্ছে নাউন আর কি, আর এগুলো ভার্ব। প্রিপেয়ার, প্রিপারেশন, ইমাজিন, ইমাজিনেশন, স্যাটিসফাই, স্যাটিসফ্যাকশন, রেপুটেড, রেপুটেশন। সবাই আরেকবার একটু পড়ো, এটা একটু পড়ো, এই পৃষ্ঠাটা আবার পড়ো। realize realization Irrigate, irrigation, cultivate cultivation Preparation, imagine, imagination, ইমাজিন, satisfy, ইমাজিনেশন। satisfaction, ইমাজিন মানে কল্পনা করো, আর ইমাজিনেশন মানে কল্পনা। আমরা বলি না ইমাজিন ইউ আর হাসান, কল্পনা করো। হ্যাঁ, তারপর স্যাটিসফাই, স্যাটিসফ্যাকশন, রেপুটেড, রেপুটেশন। reputation. এটা পড়ো, এডুকেট, এডুকেশন। হ্যাঁ, এটা এডুকেশন পড়ো। হ্যাঁ, ইন্টারেক্ট, ইন্টারেকশন, এডিক্ট, অ্যাডিকশন, এডুকেশন notify, notification, pollute, pollution, pollution incept, Inception. হ্যাঁ। আচ্ছা, তারপর এমপ্লয়, এমপ্লয়মেন্ট, MENT দিয়ে যুক্ত হয়ে দিচ্ছে স্যার। হ্যাঁ, পড়ো, একদম পড়ো। development তারপরে condiment Content. Content, contentment, হ্যাঁ। Better, betterment, merry, merriment, amuse, amusement। Amusement. হ্যাঁ,
তারপর এটা পড়ো ER অথবা IER যুক্ত করে যেগুলো। হ্যাঁ, ফাইট, fighter, fighter, dare, dares, leader, প্রিয় writer, publish, publisher, buyer, supplier, smaller, smoker. ভেরি গুড। তাহলে এগুলো কিন্তু খুবই সহজ, এগুলো কিন্তু আমি বিভিন্ন বোর্ডে আসছে, বুঝছো? আমি বেছে বেছে এগুলো আজকে 7টা 6টা আইটেম করে করাচ্ছি, আগামী একটা কোনো ক্লাস পেলে সেখানে বাকিগুলো দিব। এগুলো আমি 2015 সাল থেকে 2017 পর্যন্ত 17-18 পর্যন্ত মানে ইয়ে করেছি, চেষ্টা করেছি খুঁজে খুঁজে যেগুলো কমন শব্দগুলো নিয়ে আসার জন্য। তো তোমরা আশা করি চেষ্টা করবা এগুলো মুখস্থ করে ফেলবা, কেমন? তাহলে মুখস্থ করবা, তারপর প্র্যাকটিস, মুখস্থ করবা এবং প্র্যাকটিস করবা। আজকের বাড়ির কাজ হিসেবে যেটা দিতে চাচ্ছি সেটা হচ্ছে অল দ্য রুলস অফ সাফিক্সেস এন্ড প্রেফিসেস ডিসকাসড টুডে আর ইওর হোমওয়ার্কস। মানে আজকে যে সাফিক্স প্রেফিক্স গুলো মূলত আলোচনা করলাম সেগুলো তুমি কি করবা, সেগুলো তোমার বাড়ির কাজ, সেগুলো পড়বা, প্র্যাকটিস করবা, লিখবা, দেখে না দেখে দুইভাবে লিখবা, ঠিক আছে? ইউ শুড মেমোরাইজ এন্ড প্র্যাকটিস দেম। তুমি সেগুলো মুখস্থ করবা এবং প্র্যাকটিসও করবা। প্র্যাকটিস বোর্ড কোয়েশ্চেনস অফ 2015, 16 and 18 and 19। বিভিন্ন বোর্ডে আসছে যে আমাদের এটা আমাদের এক্সারসাইজ নাম্বার 8 নম্বরে সাধারণত এই সাফিক্স প্রেফিক্স থাকে, জানো তো? জি স্যার, 8 নম্বরে থাকে। আর না জানলে খেয়াল করবা, আজকে বিভিন্ন বোর্ডের প্রশ্নগুলো খুলে দেখবা, এই যে এক্সারসাইজ নাম্বার 8 এ আমাদের এই সাফিক্সেস প্রেফিক্সেস থাকে এবং বিভিন্ন বোর্ডের প্রশ্নগুলো আজকে চর্চা করবা। করে আমাকে শুধু পাঠাতে হবে যে কোনো দুইটা বোর্ড, 2 বছরের। 2 বছর বলতে কি, ধরো এরকম কুমিল্লা বোর্ড 2015-16 অথবা ঢাকা বোর্ড 2018-19, যে কোনো ইয়ে এরকম দুইটা, অর্থাৎ 5, 5, 10 এর আনসার করবা, ঠিক আছে? জি স্যার। উপরে একটু লিখে দিবা কুমিল্লা বোর্ড নাকি ঢাকা বোর্ড, 15 সাল নাকি 16 সাল, একটু আমাকে দেখাবা, ঠিক আছে? অবশ্যই তোমরা মুখস্থ করে সুন্দর করে শিখে বুঝে লিখবা, যেন ভুল না হয়, কেমন? আশা করি তোমাদের ভুল হবে না, শুদ্ধই থাকবে। যে কোনো 2টা বছর বা ইয়ার, মানে ধরো 2015 সাল অথবা 16 সালের কুমিল্লা বোর্ড 2015 সাল অথবা 16 সাল বা 15-16 দুইটাই, অথবা ঢাকা বোর্ড 2018 অথবা 19, ঠিক আছে? তোমার কাছে যেটা থাকে, যেটা তোমার জন্য একটু সুবিধা হয় খুঁজে পেতে, বা তোমার কাছে 15-16 না থাকে তাহলে 18-19 থাকবে, এরকম আর কি, ঠিক আছে? স্যার যে কোনো বোর্ডের হলে হবে? যে কোনো বোর্ডের হলেও হবে, হ্যাঁ যে কোনো বোর্ডের হলেও হবে, তবে তোমরা যদি এভাবে সবাই একরকম নাও তাহলে আমার খাতা কাটতে সুবিধা হবে, ঠিক আছে? ধরো কুমিল্লা বোর্ড 2015-16 অথবা ঢাকা বোর্ড 2018, ঠিক আছে? বাসায় প্র্যাকটিস করবা, ভালো করে আগে মুখস্থ করে নিবা, ঠিক আছে? তাহলে ইনশাআল্লাহ ভুল হবে না, তখন তোমাদের করতে সুবিধা হবে। আচ্ছা স্যার, যারা অনলাইন ক্লাস করতেছে না তারা কি পরীক্ষা দিবে না? তারা তো মানে ক্ষতিগ্রস্ত হবে মানে তাদেরকে তো আমরা এই ক্লাসগুলো রেকর্ড রাখতেছি, তো যেমন ধরো আমাদের মেয়ে আছে, আজকে অ্যাটেন্ড করছে মানে 22 জন নাকি কয়জন? স্যার 18 জন। হ্যাঁ 18 মধ্যে আমি হচ্ছে 2 জন, আসলে হচ্ছে 16 জন। হ্যাঁ, তাহলে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার মেয়েরা কিন্তু বুঝতে পারছে না, এটার জন্য ওদের অনেক কষ্ট পেতে হবে। তবে যারা করছে তারা অবশ্যই লাভবান হবে এবং তারা নিশ্চয়ই একটা উপকার পাবে, সেটা হচ্ছে যে কিছু জিনিস আছে স্যাররা এখান থেকে তাদেরকে বুঝিয়ে দিতে পারতেছে, কিছু জিনিস ওরা তো মিস করবে। হ্যাঁ স্যার, স্কুলে তো আমরা মানে এখন অনলাইন ক্লাসে যেটুকু ক্লাস করতে পারতেছি প্রায় 1 ঘন্টার মতো, স্কুলে তো এরকম হয় না। হ্যাঁ, স্কুলে তো আমরা অতটুকু পাই না, এই চুপ করো বলতে কিছুক্ষণ সময় চলে যায়। হ্যাঁ, কিছুক্ষণ এই চুপ করো বলতে কিছুক্ষণ চলে যায়, খাতা বই আনে নাই, বাড়ি কাজ আনে নাই, ওটার জন্য পিটা পাটা বকা দিতে কিছুক্ষণ চলে যায়, মানে হ্যাঁ। তো এই সব কিন্তু এখানে তুলনামূলক অনেকটা আমরা সময় পেয়েছিলাম, ছেলেমেয়েরা যে স্যার এসডব্লিউ কি সবাই পাঠায়? এসডব্লিউ না, 9-10 এর মেয়েরা তেমন পাঠাতে দেখছি না, খুবই মানে হতাশা। তবে 6 এর 7 এর 8 এর মেয়েরা আবার খুব বেশি পাঠায়, আমি 2-3 দিন ধরে খাতাগুলো দেখতে হয়। কিন্তু আমার প্রিয় ওই যে 9-10 এর মেয়েগুলো কেন যে পাঠাচ্ছে না বা কেন এগুলো অবহেলা করছে আমরা বুঝতে পারছি না। আশা করি আমরা সামনে পাবো,
তবে আমার যে মেয়েগুলো নিয়মিত ক্লাস করছে তারা লাভবান হবে ইনশাল্লাহ, তারা ভালো করবে। তো আজকে অনেকেই যারা ছিল তাদের জন্য আমরা এগুলো রিপোর্ট পাঠাবো যে কারা কারা ক্লাস করতে পারে নাই। তো ঠিক আছে, তোমাদেরকে তাহলে বিদায় দিচ্ছি। বাড়ির কাজ তাহলে বুঝতে পেরেছো? Yes, জি sir. স্যার। হ্যাঁ, আজকে যে ক্লাসটা করলাম, আজকে যেই নিয়মগুলো আমরা বেশি চর্চা করলাম সেগুলো একটু বেশি করে তোমরা মুখস্থর মতো করে ফেলবা অর্থ সহ। তোমাদের ধরো যার কাছে যে বই আছে, ধরো লেকচার, অ্যাডভান্স, চৌধুরী হোসেন যেটাই থাকে সেটা থেকে তোমরা ওই শব্দের অর্থ সহকারে শিখে নিবা। দরকার হলে এই শব্দগুলো খুঁজে খুঁজে নিয়ে করবা, কারণ আমি এগুলো বিভিন্ন বোর্ড থেকে খুঁজে খুঁজে নিয়ে তোমাদের জন্য আলাদা করেছি, যেন তোমরা এগুলো এখানে শিখলে যেন বোর্ডের আনসারগুলো করতে গিয়েও উপকার পাও। সেই জন্য তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, খুদা হাফেজ। Sir, assalamu alaikum. স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।